পশ্চিম খোলা জানলাটার সামনে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে কফিতে চুমুক দিলাম। বাইরের দৃশ্যটা এমনই যে চোখ খুলে অনুভব করব নাকি চোখ বন্ধ করে বুঝে উঠতে পারি না। এই সময় জীবনানন্দ দাশের একটা লাইন খুব মনে পড়ছে। কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গাসাগরের বুকে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এসব ভাবতে ভাবতে ফোনটা হঠাৎ বেজে উঠল। দেখলাম বর্ষা ফোন করেছে। হ্যালো বর্ষা, কেমন আছিস? খবর কি নিচ্ছিস? কতদিন ফোন করিসনি বলতো? আর বলিস না, কাজের এমন চাপ পড়েছিল, সময়ই হয়ে ওঠেনি রে। তারপর কোথায় আছিস এখন? কালিম্পংয়ে। কালিম্পংয়ে? হ্যাঁ রে, অনেক করেছি কাজ। এবার আমার একটু ছুটির খুব দরকার ছিল, তাই কয়েকদিনের জন্য ভাবলাম একটু ঘুরেই আসি। কিন্তু একটু একা একা লাগছে বুঝলি। বলছিলাম তোর যদি সেরকম কাজের প্রেশার না থাকে তো চলে আয় না, কতদিন দেখাও হয় না, দুজনে মিলে বেশ কিছুটা সময় কাটানো যাবে। মন্দ বলিসনি, আমার এখন সেরকম চাপ নেই, যাওয়া যেতেই পারে। আচ্ছা কোথায় উঠেছিস? আচ্ছা আমি তোকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, আমি তবে আজ রাতে ট্রেনে রওনা হচ্ছি। কথাটা শেষ করে বর্ষা ফোনটা কাটলো। এবার বেশ ভালো লাগছে। ভেবেছিলাম একা একা সময়টা বেশ পেরিয়ে যাবে, কিন্তু না, একা ঘুরতে আসাটা আমার খুব একটা সুবিধার হতো না। বর্ষা আসছে শুনে এবার বেশ ভালো লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। এবার কিছু একটা রান্না করতে হবে। এখানে থাকার আগে এবাড়ির যিনি কেয়ারটেকার মানে রথিন কাকা, তিনি বলেছিলেন এ বাড়িতে আমিষ ঢোকানো চলবে না। এবার ঘুরতে এসে নিরামিষ খেয়ে কাটাতে হবে, এটা ভেবে একটু মন খারাপ হচ্ছিল বটে, কিন্তু তার বদলে বাড়িটা কিন্তু বেশ সস্তায় পেয়ে গেছি, তাই বেশি না ভেবে রাজি হয়ে গেলাম। এখানে যেন রাত একটু তাড়াতাড়ি আসে। ঘড়িতে এখন 10:40। আমি খাওয়া দাওয়া সেরে শুতে গেলাম। বিছানার পাশে মস্ত একটা জানালা আছে, সেখান থেকে পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে ঘরে। দূরের পাহাড় যেন সেই চাঁদটাকে অবিরাম ছোঁয়ার চেষ্টা করে চলেছে, আর সেখান থেকে ভেসে আসছে এক অচেনা পাখির ডাক। আর বাড়ির পাশের দেবদারু গাছটা থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কিন্তু জানি না কেন একটু গা ছমছম করে উঠছে আমার। হয়তো নতুন জায়গা তাই। সকাল থেকে মাথাটা একটু ধরে আছে। কাল রাতে যে খুব ভালো ঘুম হয়েছে তা বলবো না, মাঝে মধ্যেই একবার করে ঘুমটা ভেঙে যাচ্ছিল। কিছুক্ষণ পর কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি বর্ষা এসে দাঁড়িয়েছে। এসে গেছিস? আয় আয়, ভেতরে আয়। তারপর আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না। ভেতরে ঢুকে বর্ষা বলে উঠল, ভাই এত বড় বাড়িতে একা একটা রাত কাটালে কি করে? ভূতের সাথে গল্প করতে করতে। চল এবার ফ্রেশ হয়ে কিছু খাবি চল। দুপুর দিকে খাওয়া দাওয়ার পর আমরা ঠিক করলাম সন্ধেবেলা একটু বেরিয়ে আসব। একটু বেরিয়ে আসলে মন্দ হয় না, কি বলিস? হ্যাঁ, তবে সন্ধেবেলা বেরোবো তো, তাই বেশি দূরে যাওয়াটা ঠিক হবে না। শুনেছি সামনেই একটা জাগ্রত কালী মন্দির আছে, মিনিট 5 হাঁটা পথ। তবে সেখানেই চল। সন্ধ্যের দিকে দুজনে বেরিয়ে পড়লাম। গেটের বাইরে পা রাখতেই হঠাৎ করে রথিন কাকা বলে উঠলেন, আরে দিদিমণি, এত রাত্রেবেলায় বাড়ি থেকে কেন বেরোচ্ছ? অচেনা জায়গা, তোমাদের ভালোর জন্যই বলছিলাম। না না কাকা, আমরা বেশি দূরে যাব না। রথিন কাকা আর কোনো কথা না বলে চলে গেলেন। মন্দিরের সামনে এসে দেখি জায়গাটা বেশ শান্ত, বাইরের গা ছমছম ভাবটা এখানে নেই। কিছুক্ষণ পর একজন স্থানীয় লোক এসে জিজ্ঞেস করলেন, নতুন মনে হয়, বেড়াতে এসেছো নাকি? তা বেশ, তা উঠেছো কোথায়? আমরা বাড়ির ঠিকানাটা বলতেই তিনি যেন একটু অন্যরকম হয়ে গেলেন, আর কোনো কথা না বলে চলে গেলেন সেখান থেকে। কি ব্যাপার রে, লোকটা এভাবে চলে গেল?
কি জানি, তবে যাই বল, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, কিন্তু এবার তো ফিরতে হবে। হ্যাঁ চল, আর রাত করে লাভ নেই। বাড়িতে এসে খাওয়ার টেবিলে সবকিছু নিরামিষ দেখে বর্ষা বলল, এ কি রে, ভেজিটেরিয়ান হলি নাকি? আর বলিস না, ব্যাপারটা তোকে তো বলাই হয়নি, এ বাড়িতে আমিষ ঢোকানো বারণ। আমিষ ঢোকানো বারণ? দূর, কালকে মাংস নিয়ে আসবো, কেউ জানতে পারবে না, আর রথিন কাকা চলে যাবার পর রান্না করব। পরদিন সন্ধ্যাবেলা বর্ষা বাজার থেকে মাংস নিয়ে বাড়ি ফিরল। ও লুকিয়ে সেটা রান্নাঘরের এক কোণে রেখে দিল। রাত 8টার পর রথিন কাকা বাড়ি চলে গেলে আমরা রান্নার জোগাড় শুরু করলাম। কিন্তু এ কি, বর্ষা যেখানে মাংসটা রেখেছিল ওটা আর সেখানে নেই কেন? ঠিক তখনই দেখলাম একটা কালো বেড়াল, সেটা চোখ দুটো যেন অস্বাভাবিক লাল। ওটা একবার করে আমাদের দিকে তাকাচ্ছে আর একবার করে প্লাস্টিকের ভেতর থেকে মাংসটা খেয়ে যাচ্ছে। কিন্তু এর পরের ঘটনাটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম বেড়ালটার অবিশ্বাস্য লম্বা একটা জিভ, যেটা এবার আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। এসব কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন? বর্ষা, আমাদের পালাতে হবে। কিন্তু ওদিক থেকে বর্ষার কোনো আওয়াজ পেলাম না। পেছন ফিরতে দেখি বর্ষা আর স্বাভাবিক নেই। বর্ষা তার একজোড়া লাল চোখ ও একটা পাতলা ও লম্বা জিভ নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। ওইটুকু মাংস থেকে পেট ভরবে? আরো আরো মাংস চাই আমার, কাছে আয়। আমি ছুটে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমি যেন আমার শরীরটা কিছুতেই নড়াতে পারছি না। চেষ্টা কর, আরো আরো চেষ্টা কর। আমি চিৎকার করতে লাগলাম, বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কেউ আসবে না, কেউ না। আমি আর কোনো রাস্তা না পেয়ে মা তারাকে ডাকতে শুরু করলাম এক মনে। পাশের মন্দির থেকে তখন ঢাকার উলুধ্বনির শব্দ ভেসে আসছে। তখনই খুব জোরালো একটা শব্দে দরজাটা খুলে গেল। দেখলাম রথিন কাকা, ওনার এক হাতে একটা মশাল ও আরেক হাতে একটা লাল শালু। উনি আস্তে আস্তে বর্ষার দিকে এগিয়ে এলেন। বর্ষা তখন রীতিমতো আরো উগ্র হয়ে উঠেছে। তখন রথিন কাকা লাল শালুটা ঠেকিয়ে দিলেন ওর কপালে, আর বর্ষা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তোমাদের বারণ করার পরও কেন তোমরা বাড়িতে মাংস নিয়ে এলে? ভুল হয়ে গেছে রথিন কাকা, আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমরা এখন বিপদমুক্ত। যাও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল এখান থেকে চলে যেও। কিন্তু কিন্তু ওটা কে ছিল? কিছু জিনিসের কোনো ব্যাখ্যা হয় না দিদিমণি, যাও ঘুমিয়ে পড়ো। সেই রাতটা কোনো রকমে কাটানোর পর ঠিক করলাম কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়ব। পরের দিন সকালে বেরোনোর সময় মনে হলো রথিন কাকাকে আরেকবার ধন্যবাদ জানানো খুবই প্রয়োজন। তোমার এই উপকার আমরা কোনো দিন ভুলব না রথিন কাকা। রথিন কাকা যেন খুব অবাক হয়ে গেলেন। উপকার? কোন উপকারের কথা বলছো দিদিমণি? কাল রাত্রে তুমি না থাকলে হয়তো। এ কি বলছো দিদিমণি? আমি তো কাল রাতে আর ফিরে আসিনি। আমি বুঝতে পারলাম মা তারা রক্ষা করেছেন আমাদের, আর এও বুঝলাম সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে, সব সময় যার ব্যাখ্যা হয় না।